পর্তুগালের নতুন সরকার অভিবাসন সহকারে ৬০টি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা পর্তুগিজ পার্লামেন্টে উপস্থাপন করেছে। আগামী ১৫ এপ্রিল বা সোমবার থেকে শুরু হচ্ছে প্রি স্কুল এবং ক্লাস 1-এর শিশুদের রেজিস্ট্রেশন কার্যক্রম। পর্তুগালে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, এর সাথে সাথে হাসপাতালগুলোতেও জরুরি বিভাগে সেবা নিতে প্রতিবন্ধকতা অনেকটা বৃদ্ধি পেয়েছে। আজ ১১ এপ্রিল বৃহস্পতিবার আপনাদের সবাইকে আরো একবার পর্তুগাল থেকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে এই গত ১০ এপ্রিল এবং ১১ এপ্রিল পার্লামেন্টে সরকারের নতুন পরিকল্পনা নিয়ে আলোচনার কথা ছিল এবং সেই অনুযায়ী পার্লামেন্টে ৬০টি নতুন প্রস্তাব উত্থাপন করেছে এই নতুন সরকার। সরকারের এই পরিকল্পনায় আবাসন থেকে শুরু করে অর্থনীতি খাতে কর কমানো এবং বাড়ি ভাড়ার ক্ষেত্রে হাউজিং সেক্টরে বিভিন্ন ধরনের তারা পরিকল্পনা করেছে এবং বেতন বৃদ্ধি সহ অনেক ধরনের পরিকল্পনা রয়েছে। তো আমাদের জন্য যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে অভিবাসন, হাউজিং এবং বেতন বৃদ্ধি, এই বিষয়গুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তবে অভিবাসন বিষয়ে কথা বলার আগে আপনাদেরকে একটি বিষয় বলে দেব। সরকার যে পরিকল্পনাটি দিয়েছে বা আমরা খবরে যে বিষয়গুলো জানতে পারছি, বিশেষ করে ইংরেজি খবরের মাধ্যমে অনেকে জেনেছেন এবং জেনে একটা কনফিউশন সৃষ্টি হয়েছে। দেখুন, প্রথমেই আপনাকে বলি যে সরকারের যে পরিকল্পনাটি রয়েছে, এই পরিকল্পনাটি হচ্ছে তারা একটা পরিকল্পনা করেছে, এটি বাস্তবায়নের রূপ অনেক দূরে। তবে হ্যাঁ, একটা ইনফ্লুয়েন্স থাকবে, কেননা সরকার অভিবাসন সংক্রান্ত বিষয়ে যে পরিকল্পনা করেছে তারা চাচ্ছে যে খুব ওয়াইড রেঞ্জে, এর আগে যে ৪০ পার্টির সরকার খুব অভিবাসীদেরকে স্বাগত জানিয়েছে, তারা এই পথটি কিছুটা সংকীর্ণ করতে যাচ্ছে। যদি আমরা এই বিষয়টির ব্যাখ্যা করতে বলি, দেখা গেল যে ওয়ার্ক ভিসার ক্ষেত্রে অনেকটা লিমিটেশন আসবে, অর্থাৎ স্কিল মাইগ্রেশনের বাইরে আর কোনো কেউ হয়তো পর্তুগালে তারা সুযোগ দিবে না। একই সাথে সাথে যে জব সিকার ভিসা রয়েছে এটিও হয়তো বা বন্ধ হয়ে যেতে পারে। এবং আমাদের যে বর্তমানে প্রমিস কন্ট্রাক্ট দিয়ে আমরা যে আবেদন করি সেই বিষয়টিও বন্ধ হতে পারে। তো সবগুলোর বিষয়ে কিন্তু হতে পারে কথাটি যুক্ত আছে, এটা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। তো যাই হোক, এই প্রমিস কন্ট্রাক্ট থেকে শুরু করে এই বিষয়গুলো হয়তো বা এবং নিয়ম কানুনে কিছুটা পরিবর্তন হতে পারে। হতে পারে মানে এটা কার্যকর নয়। আপনারা কোনো কিছু বললেই এটাকে কার্যকর ভেবে এটা নিয়ে দুশ্চিন্তা শুরু করে দেন। দেখুন, আপনারা যারা আছেন পর্তুগালে, যারা আছেন আবেদন করেছেন, সেক্ষেত্রে এই আইনটি এদের জন্য কার্যকর হবে না সাধারণত, কেননা এটা আপনি অলরেডি আবেদন করে দিয়েছেন। যদি এমন হয় যে ভিসা ছাড়া আপনি পর্তুগালে নিয়মিত হতে পারবেন না, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন না। তো সেক্ষেত্রে যখন এই আইনটি হবে তখন তারা পারবে না। এখন যেহেতু ভিসা ছাড়াই আপনি আবেদন করেছেন, সেক্ষেত্রে আপনি তো আবেদন করেই ফেলেছেন, সেক্ষেত্রে জটিলতা নেই। তবে হ্যাঁ, চেক অ্যান্ড ব্যালেন্সটা অবশ্যই পারবে। ইতিমধ্যে তারা সেই চেক অ্যান্ড ব্যালেন্স করছে, তারা এসআইএস দেখছে, তারা আপনার প্রত্যেকটা ডকুমেন্ট যাচাই বাছাই করছে, তারা সবগুলো দেখি এই যাচাই বাছাই তারা করছে। তো এখানে আর তেমন কোনো পরিবর্তন হওয়ার বিষয় নেই। তবে বিষয়টা হচ্ছে যে হয়তো যাচাই বাছাই আরো কিছুটা কড়াকড়ি আসতে পারে। তো সবগুলোই হতে পারে, এটা নিয়ে দুশ্চিন্তা করেছেন অনেকে। এটা নিয়ে গত ৩ দিন যাবৎ, গত ২ দিন যাবৎ একটা অস্থিরতার মধ্যে রয়েছেন। তো নিয়মিত অভিবাসনের জন্য কোনো ধরনের সমস্যা নেই এবং পর্তুগালে যারা আসছেন, স্কিল্ড ওয়ার্কার যারা এসেছেন, ওরা যারা কাজ জানেন, তাদের ক্ষেত্রেও কোনো সমস্যা নেই। এবং আমি বলবো, যেহেতু বর্তমানে একটা কাজের মৌসুম শুরু হয়েছে, আপনারা ডেসপারেটলি চেষ্টা করুন বিভিন্ন জায়গায় কাজ খোঁজার জন্য। সবাই লিসবনে ভিড় না করে আপনারা অন্য শহরে গিয়েও কাজ খুঁজতে পারেন। এদিকে আগামী সোমবার থেকে যেটা বলা হয় যে প্রি স্কুল এবং ক্লাস 1-এর স্কুলের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হচ্ছে 15 এপ্রিল থেকে। সাধারণত প্রতি বছরই এই কার্যক্রম শুরু হয়। মেট্রিকুলার যে ওয়েবসাইট রয়েছে, পোর্টাল দোষ মেট্রিকুলার যে ওয়েবসাইটটি রয়েছে, সেটি এখনো আমি কিছুক্ষণ আগেও দেখেছি সেটি কাজ করছে না, সেটি তারা সাইটটি আপডেট করছে। তো 15 তারিখ থেকে এটি শুরু হবে। আপনারা যাদের সন্তান রয়েছে প্রি স্কুলের ক্ষেত্রে, আমার F5 এই এডুকেশন সিস্টেম নিয়ে বেশ কিছু ভিডিও রয়েছে, আপনারা চাইলে ভিডিওটা দেখতে পারেন। তাহলে যারা নতুন এসেছেন, পর্তুগিজ এডুকেশন সিস্টেমে একটা কি এবং কিভাবে কাজ করে এই বিষয়গুলো আপনারা F5 থেকে জানতে পারবেন। আমার এই পেজের উপরেই F5 যে চ্যানেলটি রয়েছে ইউটিউবের, সেখানে লিঙ্ক রয়েছে। তো যাই হোক, এটি আপনাদের জন্য তৈরি করেছি। তো এই আপনি পোর্টাল মেট্রিকুলার ওয়েবসাইটে গিয়ে আপনার যদি শিশু সন্তান ৩ বছর বয়স হয়ে থাকে, তাহলে আপনি তাকে সরকারি প্রি স্কুলের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। আপনার যে এলাকা রয়েছে, অর্থাৎ আপনি যেখানে বসবাস করেন, সেখানে সেই এলাকার আশেপাশে যে স্কুলগুলো রয়েছে, আপনার বাড়ির কাছে যে স্কুলটি রয়েছে, সেই স্কুলে আপনি আপনার বাচ্চাকে রেজিস্ট্রেশন করতে পারবেন। সেই স্কুল না, সেই স্কুলের জন্য তার সেন্ট্রাল যে স্কুল রয়েছে সেটাতে করবেন। সেই জন্য বলেছি F5 এর ভিডিওটা দেখলে আপনার কিছুটা অভিজ্ঞতা আসবে। এবং অবশ্যই দেখবেন, যদি আপনার সন্তান থাকে তাহলে আপনার অনেক ঝামেলা দূর হয়ে যাবে, অনেক দুশ্চিন্তা দূর হয়ে যাবে ওই ভিডিওগুলো দেখার পর।
আর যাদের বাচ্চার বয়স 6 বছর হয়েছে অর্থাৎ বা হবে, সাধারণত গত বছর যেটা ছিল যে আপনার সন্তানের বয়স যদি আগামী নভেম্বরের মধ্যে 3 বছর হয়, সেক্ষেত্রে আপনি প্রি স্কুলের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এবং আপনার সন্তানের বয়স যদি এই নভেম্বরের মধ্যে 6 বছর হয়, সেক্ষেত্রেও আপনি আপনার সন্তানের জন্য ক্লাস 1-এর রেজিস্ট্রেশন করতে পারবেন। পোর্টাল মেট্রিকুলারিতে গিয়ে সাধারণত আপনার একটি সফট কপি ছবি প্রয়োজন হবে, এর সাথে সাথে আপনার কিছু তথ্যের প্রয়োজন হবে। শুধুমাত্র যে ডকুমেন্টটি প্রয়োজন হবে ছবি, একটি তথ্যের প্রয়োজন হবে, এবং আপনাকে ফিনান্সের একটি ডকুমেন্ট প্রয়োজন হবে। সেটি হচ্ছে যে আপনার ডোমিসিল অফিস ক্যাশ, অর্থাৎ আপনার ফিনান্সে আপনার অ্যাড্রেস কোথায় সেই অনুযায়ী পাশের স্কুলটিকে যাতে তারা বরাদ্দ করতে পারে সেই অনুযায়ী আপনাকে করতে হবে। এর বাইরেও আরেকটু গুরুত্বপূর্ণ রয়েছে, যেটা হচ্ছে যে আজ, অর্থাৎ আপনারা যে স্কুলে সাধারণত এই প্রি স্কুল এবং প্রিমিয়ারি স্কুল, যেটা হচ্ছে ক্লাস 1 থেকে ক্লাস 4 পর্যন্ত বাচ্চাদেরকে বা এর ঊর্ধ্বে শিশুদেরকে ক্লাস 9 পর্যন্ত স্কুলে খাবার দেয়, সেই খাবারের জন্য কিন্তু আমাদের পে করতে হয়। তো সেটা যদি যাদের সোশ্যাল স্কেলাও নাই, অর্থাৎ যাদের সোশ্যাল থেকে যারা ভাতা পান না, যারা নতুন এসেছেন, তাদের জন্য স্কুলে গিয়ে একটা ফর্ম পূরণ করতে হয়, সেটাকে বলে আজ। তো সেই আজ ফর্মটি আপনারা পূরণ করবেন অবশ্যই অবশ্যই, এটিও গুরুত্বপূর্ণ। তারপরে আমি আমার বিভিন্ন সময় পোস্টের মাধ্যমে জানিয়ে দেবো, আপনারা চোখ রাখবেন। বিশেষ করে যে এখানে যে পরিবারগুলোতে শিশু সন্তান রয়েছে, আপনারা এই বিষয়টি খেয়াল রাখবেন। এবং আপনি যদি আপনিও জেনে রাখবেন, যারাই দেখছেন ভিডিওটি, যাদের পরিবার আছে তাদেরকে বিষয়টা জানাবেন। হয়তো অনেকেই এই ভিডিও রিচ করে না, অনেক মানুষই পর্তুগালে আছে, প্রায় 30,000 মানুষ পর্তুগালে বসবাস করে, কিন্তু হয়তো আমার ভিডিও 5,000 বা 10,000 মানুষ দেখে, আপনারা দেখতে পারেন। তো আপনি যদি শেয়ার করেন, সেক্ষেত্রে অনেকের উপকার হবে। তাহলে তারা এমন অনেকে দেখা গেছে স্কুল রেজিস্ট্রেশনের সময় শেষ হয়ে গেছে, কিন্তু তারা রেজিস্ট্রেশন করতে পারেনি। তো আপনি অবশ্যই অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, তাহলে হয়তো বা আপনার জন্য উপকার হবে এবং বাংলাদেশ কমিউনিটির জন্য অনেকটা গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এদিকে আপনারা দেখছেন যে ইতিমধ্যে আজকে টের পেয়েছেন যে তাপমাত্রা অনেকে বৃদ্ধি পেয়েছে, যদিও 27 ডিগ্রি বলা হলেও অনেক ক্ষেত্রে রিয়েল ফিল 30-32 ডিগ্রি আমাদের অনুভূত হচ্ছে। তো একদিকে হঠাৎ করেই তাপমাত্রা বৃদ্ধি পাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই ক্ষতিকারক বলা যায়। এবং হাসপাতালের পরিস্থিতিও বেশি একটা ভালো না। কিছু কিছু হাসপাতাল রয়েছে যেখানে জরুরি, আমাদেরও সিনট্রাতে জরুরি বিভাগে বেড শেষ হয়ে গেছে, অর্থাৎ আপনি যদি অবজারভেশনের যে বেডগুলো রয়েছে সেগুলো শেষ হয়ে গেছে, সেখানে গেলে আপনাকে অন্য হাসপাতালে যেতে হবে, ট্রান্সফার করা হচ্ছে। তো এরকম সবগুলো, বিশেষ করে সবগুলো ইমার্জেন্সিগুলোতেই হাসপাতালে সমস্যা হচ্ছে, এমনকি ডাক্তারদের স্বল্পতা, অনেক বিষয় জটিলতা হচ্ছে। সুতরাং আপনাদের স্বাস্থ্যের খেয়াল রাখবেন, অতিরিক্ত গরমে বেশি বেশি করে পানি পান করবেন। এখানকার গরম আর বাংলাদেশের গরমে দুটো পার্থক্য রয়েছে। সবকিছু মিলে আপনারা সুস্থ জীবন যাতে করতে পারেন। আবারও সেই আজ বাংলাদেশে ঈদ, আপনাদের সবাইকে ঈদ মোবারক জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।